যদি স্মার্ট হতে চাও তাহলে কাইন্ড অফ বলবা না। কারণ কাইন্ড অফ কারা বলবা? কাইন্ড অফ বলবা হচ্ছে আমরা গ্রামের চাচাতো ভাইরা হচ্ছে কাইন্ড অফ বলবো, আর যারা স্মার্ট তারা কি বলবা? কাইন্ডা। একটু আগে আমরা যে সেন্টেন্সটা লিখছি না, এইটা পুরোটা একটা 100% নেগেটিভ সেন্টেন্স ছিল। সেইটাকে আমরা নেগেটিভ করতে গিয়ে কি করলাম? 50% অ্যাফার্মেটিভ আর 50% কি নেগেটিভ। এটা কি নেগেটিভ হইলো? তাহলে আমার এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া ঠিকই আছে। কিভাবে? প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এটা নেগেটিভ সেন্টেন্স। আমরা কি ম্যাথের এই টাইপের রুলকে এখানে অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। তো আমাদের মডিফায়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ইন্টেন্সিটি। এখন প্রশ্ন হচ্ছে ইন্টেন্সিটি দিয়ে কি বুঝে? ইন্টেন্সিটি মিনিং কি বলো তো ভাইয়ারা? তীব্রতা বা মাত্রা। ধরো আমাদের সৃজন আর তানভীর দুইজন একসাথে হাঁটতে বের হলো, তো দূর থেকে একটা সুন্দর একটা মেয়ে আসতেছে। তো তানভীর বলল যে দেখ দেখ মেয়েটা সুন্দর। তখন সৃজন বলল, ফটোগ্রাফার সৃজন, সে ধরো বলল যে না ও সুন্দর না, ও খুব সুন্দর। তো ও যে এই যে বলল, তানভীর বলল যে ও সুন্দর, আর ও কি বলছে? ও খুব সুন্দর। তাহলে সৃজন কি কাজ করছে বলো তো? হ্যাঁ, একটু ইন্টেন্সিটি বাড়িয়ে তারপরে বলছে যে সে শুধু সুন্দরী না, সে কি খুব সুন্দর। তো এই টাইপের ইন্টেন্সিটি আমরা আমাদের কথাবার্তা বলো বা বিভিন্ন একাডেমিক লেখাতেও এই টাইপের ইন্টেন্সিটি প্রকাশ করে এইরকম বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ লিখি, তাই না? তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাডভার্বের মধ্যে পড়ে, দুই একটা আছে যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এই জিনিসগুলো মডিফায়ারে খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসে। এদের মধ্যে কেউ কেউ আছে এগুলো মিনিং অনুযায়ী তুমি জাস্ট ইউজ করে দিবা, এখানে কোনো গ্রামারের কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই, ওগুলো পরীক্ষাতেও আসলে ওইভাবে আসে না। কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো আবার কিছু গ্রামারের রুল মেনটেন করে। তো এই রুলগুলো আমাদের হচ্ছে লাগবে, অ্যাডমিশন টেস্টে আসে, বা আমাদের এইচএসসির কোয়েশ্চেন যদি বলি, যদি কোয়েশ্চেন খুব কঠিন করে তাহলে তোমার লাগবে, তা না হলে ওইভাবে আসলে লাগেও না, জাস্ট মিনিং দেখে বসায় দিলেই হয়ে যায়। এখন আমরা যে হচ্ছে ইন্টেন্সিটি বাড়াবো, এগুলো না আমরা বিভিন্ন মাত্রায় বাড়াই। ধরো হচ্ছে সৃজন কি মাত্রায় বাড়াইছে বলো তো? যে সে যে বলছে যে মেয়েটা খুব সুন্দর, তাহলে এইটার মাত্রাটা কীরকম? যে যতটুকু হচ্ছে সুন্দর তার চাইতেও সে কি করছে? অনেক বাড়াইয়া বলছে, তাই না? আবার মাঝে মাঝে এরকম হতে পারে যে কিরে কেমন আছোস? আছি মোটামুটি ভালো। তো এই যে মোটামুটি যে ভালো বললা, তুমি কি বলছো যে খুব ভালো? বলো নাই। তুমি কি বলছো যে অল্প একটু ভালো? তাও বলো নাই। তুমি কি বলছো? একটা অ্যাভারেজ লেভেলের ভালো বলছো, মানে খুব বেশিও না খুব কমও না, একটা মডারেট লেভেলে হচ্ছে তুমি ভালো আছো। এখন ধরো হচ্ছে আরেকজনকে হচ্ছে জিজ্ঞেস করলো যে কিরে তোর কি অবস্থা? তোর তো কিছুদিন আগে তুই তো কিছুদিন আগে অসুস্থ ছিলি, এখন তোর শরীরের কি অবস্থা? এখন একটু ভালো আছি। এই যে একটু ভালো যে আছি বললাম আমরা, এই একটুটা কি মাত্রায় বলো তো? মোটামুটি লেভেলে গেছে? মোটামুটি লেভেলেও যায় নাই, খুবের মাত্রায়ও যায় নাই, তাহলে কি অল্প একটু। তাহলে মাত্রার আমরা এই তিনটা বেসিক লেভেল হচ্ছে বলতে পারি। একটা হচ্ছে যে মেইন যে হচ্ছে একটা ভালোর যে একটা স্কেল থাকে, সেই স্কেলটাকে ছাড়িয়ে যাওয়া। আরেকটা হচ্ছে জাস্ট ওই স্কেলটাই হচ্ছে টাচ করা। আরেকটা কি অল্প একটু। তো আমরা ইন্টেন্সিটিকে এরকম তিনটা লেভেলে ভাগ করি। একটাকে বলি আমরা ইন্টেন্সিফায়ার, যেটা হচ্ছে মাত্রার চাইতে অনেক বেশি। মডারেটর হচ্ছে ঠিক যতটুকু দরকার অতটুকুই। আর মিটিগেটর মানে কি বলতো? অল্প একটু। আমরা যদি এই ছবির মাধ্যমে যদি বলতে চাই, তাহলে এই যে ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে অনেকটা এইরকম, যে এইখান থেকে শুরু হয়ে একদম হচ্ছে উপরে চলে যাওয়া, মানে যতটুকু হচ্ছে ওর মাত্রা ছিল তার চাইতেও বেশি। আর এই যে মডারেটর, এইটার কাজ হচ্ছে ধরো এইখান থেকে শুরু হয়ে এইখানেই থেমে যাওয়া, অ্যাভারেজ, মানে যতটুকু দরকার অতটুকুই, ব্যালেন্সড। আর একটু মানে কি ধরো হচ্ছে এইখান থেকে অল্প একটু, অ্যাভারেজ লেভেলটাও সে কী করবে না, টাচ করবে না। তাহলে এই তিনটা মাত্রা সবার মনে থাকবে। আমাদের দেশে কি হয়, মডিফায়ার পড়াতে যে শুধু ইন্টেন্সিফায়ারটা পড়ায়, তাই না? আজ পর্যন্ত কোথাও দেখছো মডারেটর বা মিটিগেটর এগুলোও হচ্ছে পড়াচ্ছে? বা কোনো বইতেও এরকম বড় কোনো ইনফরমেশন পাবা না। আমাদের এখন পর্যন্ত বোর্ডে ইন্টেন্সিফায়ার ছাড়া আর কিছুই আসে নাই। ধরো মডারেটর বা হচ্ছে মিটিগেটর এগুলো চলে আসলো, তখন কি করবা, তাই না? তো এই জন্য আমাদের সবই আসলে জানা লাগবে। এগুলো আমরা ধীরে ধীরে একে একে সবগুলোই হচ্ছে দেখব। আচ্ছা, তো ইন্টেন্সিফায়ারের শুরুতে দেখো ভেরি, এটা খুবই কমন একটা ইন্টেন্সিফায়ার, তাই না? মানে যে ইন্টেন্সিফাই করবে তাকে আমরা কি বলবো? ইন্টেন্সিফায়ার। তো ভেরি হচ্ছে খুবই কমন একটা ইন্টেন্সিফায়ার। এটা তুমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো, পজিটিভ হোক নেগেটিভ হোক, সব ক্ষেত্রে। হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি ব্যাড,
কারণ সব ক্ষেত্রে আমরা ভেরি ইউজ করতে পারি, এটা খুবই কমন একটা ইন্টেন্সিফায়ার আমরা বলতে পারি। এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে বলো তো এখানে? যে শি ইজ ভেরি হ্যাপি টুডে, হ্যাপিটাকে মডিফাই করে। হ্যাপি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে যেহেতু মডিফাই করছে তাই ভেরিকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। আমাদের যে বোর্ড এক্সামে যে কোয়েশ্চেনগুলো আসে তার মধ্যে ম্যাক্সিমামে কি হয়? ভেরি দিয়েই হচ্ছে কভার করা যায়, তাই না? তারপরে হচ্ছে সো, মানে ভেরি, সো, টু, এই তিনটা হচ্ছে খুবই কমন, সবচেয়ে বেশি ইউজ হয় বলতে পারো। যে দ্য মুভি ওয়াজ সো গুড, তারপরে এখানে কি লেখা আছে? এই সোটা হচ্ছে তোমার ইন্টেন্সিফায়ার। ইটস টু হট টু গো আউটসাইড, এখানে টু হচ্ছে তোমার ইন্টেন্সিফায়ার। এখন সো আর টু এর ভেতরে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সের উপর বেস করে আমাদের এই এইচএসসি লেভেলে কোনো কোয়েশ্চেন হয় নাই, কিন্তু অ্যাডমিশন লেভেলে এখান থেকে অনেক কোয়েশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। কীভাবে কোয়েশ্চেন আসে আমরা একটু দেখি। আমরা এখানে লিখব সো ভার্সাস টু। আগে মনে পড়েছিলাম না? ধরো আমরা দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে লিখলাম সো হট, আবার ধরো লিখলাম টু হট। ধরো এক কাপ গরম চা, এই ধরো ধোঁয়া উঠতেছে, আর আমরা ধরো সৃজনকে আঁকবো। এই হচ্ছে সৃজন, এই হচ্ছে আমাদের সৃজন। হাতে ধরো একটা ক্যামেরা নিয়ে আসে ফটোগ্রাফার। এখন এক কাপ গরম চা, এক কাপ গরম চাকে আমরা কি বলবো? ইটস টু হট নাকি ইটস সো হট? হ্যাঁ, আমরা বলবো ইটস টু হট। আর সৃজনকে আমরা কি বলবো? সো হট না টু হট? বলতে লজ্জা পাচ্ছে। এগুলোই তো বলো সারাদিন। বলো সৃজন, কি বলবো? সো হট না টু হট? সো হট। নিজের মানুষ সো হট বলে? আচ্ছা ঠিক আছে, বললা তুমি, সমস্যা নেই। কেন এরকম হলো? এর রিজন হচ্ছে টুটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ ইন্টেন্সিফায়ার, আর সোটাকে বলা হয় পজিটিভ ইন্টেন্সিফায়ার। এই বুঝছো? কি বুঝছো? সৃজন কি? সৃজন হচ্ছে সো হট, এটা আমরা বুঝলাম। হ্যাঁ যে ভাইয়ারা আপুরা দেখি একটু মনোযোগ দেই। তাহলে টুটাকে আমরা বলি নেগেটিভ ইন্টেন্সিফায়ার, আর সোটাকে বলি আমরা পজিটিভ ইন্টেন্সিফায়ার। এটাকে আমরা বাংলার সাথে কম্পেয়ার করলে আরও ক্লিয়ারলি বুঝবো। যে ধরো একটা ছেলে লম্বা কিন্তু তাকে দেখতে ভালো লাগতেছে না, তখন আমরা কি বলি? হ্যাঁ, ছেলেটা অতিরিক্ত লম্বা। আবার ধরো একটা ছেলে লম্বা কিন্তু দেখতে ভালোই লাগে, তখন তোমরা কি বলো? যে ছেলেটা আর সো হট না। সো হট কেন বলবা? আচ্ছা তুমি কেন ছেলে দেখে সো হট বলবা? আচ্ছা, তো এখন ধরো হচ্ছে ছেলেটা অনেক লম্বা এবং দেখতেও তাকে ভালো লাগতেছে, হ্যাঁ, তখন ধরো হচ্ছে বলা হলো যে ছেলেটা বেশ লম্বা। তাহলে অতিরিক্তটা একটা নেগেটিভ সেন্স মেক করে না, আর বেশটা কি করে? একটা পজিটিভ সেন্স মেক করে, তাই না? আমাদের বাংলার নারীরা কি পছন্দ করে বলো তো? লম্বা লম্বা ছেলে, তাই না? তো সবসময় গাছে ঝুলে থাকবা যেন হচ্ছে যথেষ্ট পরিমাণে লম্বা হতে পারো। আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? আচ্ছা, এইখানে। তাহলে অতিরিক্তটা একটা নেগেটিভ সেন্স মেক করে, আর বেশটা কি করে? একটা পজিটিভ সেন্স মেক করে। ইংলিশেও সেম একই রকম। টুটা একটা নেগেটিভ সেন্স মেক করে, আর সোটা কি করে? একটা পজিটিভ সেন্স মেক করে। ধরো বাইরে প্রচণ্ড গরম, এটা তোমার জন্য নেগেটিভ নাকি পজিটিভ? এখানে কেউ সামার লাভার আছো নাকি? আচ্ছা যাক, তো বাইরে প্রচণ্ড গরম, এটা তোমার জন্য তো নেগেটিভ। তাহলে তুমি কি বলবা? ইটস টু হট আউটসাইড নাকি ইটস সো হট আউটসাইড? কোনটা বলবা? ইটস টু হট আউটসাইড। আবার এমনও হতে পারে যে বাইরে প্রচণ্ড ঠান্ডা, এটা তো তোমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তাই না? তখন কি বলবা? ইটস টু কোল্ড আউটসাইড। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আবার ধরো কাউকে দেখে অত্যন্ত ভালো লাগছে, ইনবক্সে যেয়ে কি বলবা? ইউ আর টু বিউটিফুল নাকি ইউ আর সো বিউটিফুল? ইউ আর সো বিউটিফুল বলবা। বোঝা গেছে? আচ্ছা, এগুলো তো ভালোই বুঝো। তাহলে টু আর সো এর ডিফারেন্সটা বুঝছো তো সবাই? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, ধরেন আমার কোনো বন্ধু বা বান্ধবী সে যেটা যে আসলো, তাকে দেখে আমি বললাম যে ইউ আর টু বিউটিফুল টুডে, এটা কি ভুল? উত্তর হচ্ছে ভুল না। গ্রামার অনুযায়ী ভুল বলা হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজের সেন্স থেকে এটা ভুল না।
এগুলোকে আমরা বলি হচ্ছে গ্রামারের মিস ইউজ। তুমি গ্রামারের মিস ইউজ তুমি তোমার পার্সোনাল লাইফে করতে পারো, কোনো সমস্যা নাই। ধরো তোমার কোনো বন্ধু বান্ধবীকে সুন্দর লাগতেছে, তুমি বললা দোস্ত আজকে তোকে অতিরিক্ত সুন্দর লাগতেছে, কোনো সমস্যা নাই, সে এটা বুঝে নিবে যে এটা তুমি ভালো সেন্সে বলছো, খারাপ সেন্সে বলো নাই। মাঝে মাঝে এরকম হয় না যে বন্ধু বান্ধবীদেরকে হচ্ছে বলো যে এটা কেমন হয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, মানে টোন দেখেই বোঝা যায় যে তুমি এটা দিয়ে ভালো বোঝাচ্ছ না কি বোঝাচ্ছ, খারাপ বোঝাচ্ছ। আচ্ছা, তো এই জিনিসগুলো না আমরা হচ্ছে কমিউনিকেশনের সময় বুঝি নেই, কিন্তু আমাদের গ্রামারকে এই জিনিসগুলো বুঝে। তো গ্রামার এগুলো বুঝে না, তুমি চাইলে মিস ইউজ করতে পারো। ধরো কাউকে সুন্দর লাগতেছে, ইউ আর টু বিউটিফুল বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু গ্রামার অ্যালাউ করবে না। গ্রামার কি বলবে, ইউ আর সো বিউটিফুল। আর যদি হচ্ছে ধরো নেগেটিভ কিছু বোঝায়, তখন আমরা কি বলবো, ধরো এক্সামে কোয়েশ্চেন আসছে খুব কঠিন, তোমরা কি বলবা, ইটস সো ডিফিকাল্ট নাকি টু ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট বলবা। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এই জিনিসগুলো না আমরা ছোটবেলায় পড়ছি, কিন্তু এমনভাবে পড়ছি যেটা না আসলে তোমার ওইভাবে আমরা ধরতে পারি নাই। কিভাবে পড়ছি আমি একটু একটা সাইডে লেখার চেষ্টা করি। এই যে এই সেন্টেন্সটা সবাই দেখছো না, যে হি ইজ, হ্যাঁ এই যে দেখো পুরোটা বলাও লাগে না, দেখছো, মানে আমাদের রক্তের সাথে এগুলো এখন প্রবাহিত হয়। হি ইজ টু উইক টু ওয়াক, এছাড়া আর কিছু হয় না, তাই না? এখন এই সেন্টেন্সটার মিনিংটা কি বলো ভাইয়ারা? হ্যাঁ, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এটার মিনিংটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলো তো? নেগেটিভ। এবং এটা একটা নেগেটিভ সেন্টেন্স কার জন্য? শুধুমাত্র এই টুটার জন্য। টুটা হচ্ছে কি একটা নেগেটিভ ইন্টেন্সিফায়ার, তাই এটাকে আমরা কি বলতে পারি, নেগেটিভ সেন্টেন্স। আনফর্চুনেটলি আমাদের দেশে এই সেন্টেন্সটা দিয়ে তারপরে বলে নেগেটিভ করো, তারপর তুমি আবার এটা নেগেটিভ করো, কি যেন লেখো, হ্যাঁ যে হি ইজ সো উইক, তারপর হচ্ছে দ্যাট হি ক্যান নট ওয়াক। মানে আমাদের দেশে দুর্বল হলে মানুষ কি করতে পারে না, হ্যাঁ। তো এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, এইখানে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়ারা, এই যে আমরা লিখছি যে হি ইজ সো উইক, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে ধরো হি ক্যান নট ওয়াক, এটা কি হবে, এটা একটা নেগেটিভ। একটু আগে আমরা যে সেন্টেন্সটা লিখছি না, এইটা পুরোটা একটা 100% নেগেটিভ সেন্টেন্স ছিল। সেইটাকে আমরা নেগেটিভ করতে যেয়ে কি করলাম, 50% অ্যাফার্মেটিভ আর 50% কি নেগেটিভ। এটা কি নেগেটিভ হইলো? তাহলে আমার এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া ঠিকই আছে, কিভাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এটা নেগেটিভ সেন্টেন্স। আমরা কি ম্যাথের এই টাইপের রুলকে এখানে অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। আচ্ছা যাক, এটা একটা লেমনেস, আমরা এটা এক্সামে মার্কস পাওয়ার জন্য করব। কেমন? আমি সবসময় একটা কথা বলি যে এক্সামে মার্কস পাওয়াটা না তোমার নলেজের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে কিছু টেকনিকের উপর। তোমাকে বুঝতে হবে কি লিখলে তুমি মার্কস পাবা। মানে এখানে কারেক্ট অ্যান্সারের চাইতেও ইম্পর্ট্যান্ট হচ্ছে সেফ অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা হচ্ছে একটু সেফ অ্যান্সার দিব। আমরা জানি এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা আমাদের পরীক্ষায় দিবে, বলবে নেগেটিভ করতে, এবং আমরা এই লেম সেন্টেন্সটা লিখব। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো একটু আগে বলছিলেন যে সোটা হচ্ছে পজিটিভ আর টুটা কি নেগেটিভ, এইখানে টুটা নেগেটিভ এটা দেখাই যাচ্ছে, কিন্তু এইখানে এই যে দেখো আমরা যেটা লিখলাম সো, সো উইক, এটা তো তার জন্য নেগেটিভ, তাই না? তাহলে আমি কেন এখানে সো লিখলাম? আমার কি লেখা উচিত ছিল, টু লেখা উচিত ছিল না, কিন্তু আমরা এখানে টু লিখতে পারবো না। এখন কেন পারবো না? কারণ হচ্ছে ইংলিশে একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে দুইটা, যেমন হচ্ছে টু ড্যাশ 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 টু, এগুলো পড়ছো না ছোটোবেলায়? আরেকটা কি পড়ছো, সো ড্যাশ 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 দ্যাট। আমাদেরকে এই স্ট্রাকচারটা মেনটেন করা লাগবে। যুক্তিসঙ্গতভাবে এখানে টু হয়, কিন্তু আমরা টু দিতে পারবো না। আমরা কি করব, এই স্ট্রাকচারটা মেনটেন করব। বোঝা গেছে? এইটা ভর্তি পরীক্ষাতে আসছিল, এখানে গ্যাপ দিয়ে দিছে, সো দিছে, টু দিছে, কেমন আরো অনেক কিছু দিছে। তাকে যদি এই জিনিসগুলো শেখানো না হইতো, সে কিন্তু সই দিয়ে আসতো এবং হইতো। বিষয়টা কি হইলো যে তাকে শেখানো হয়েছে, তো এই জন্য ভুল করে আসছে, যে এখানে টু দিয়ে আসছে, কারণ শিখছে কি নেগেটিভ, তো এই জন্য হচ্ছে টু হবে, টু দিয়ে আসছে আর ভুল গেছে। তো এইখানে আমাদেরকে সই দিতে হবে, যুক্তিসঙ্গতভাবে টু হয়, কিন্তু আমাদেরকে এই সেন্টেন্স স্ট্রাকচারটা কনসিডার করা লাগবে। এই অনুযায়ী আমরা এখানে সো দিলাম। কিন্তু যদি ধরো এরকম যদি থাকতো সেন্টেন্সটা, যে ধরো এই পার্টটা নাই, হ্যাঁ এই পার্টটা নাই, সেন্টেন্সটা যে জাস্ট হচ্ছে এইখানেই ধরো স্টপ করে দিল যে হি ইজ ড্যাশ উইক, এখন কি সো দিতে পারবা? এখন তোমাকে কি দেওয়া লাগবে,
হি ইজ টু উইক। এখন আমরা সো দিতে পারবো না, আমরা কি দিব? হি ইজ টু উইক। এই জিনিসগুলো মেনটেন করা তোমার পার্সোনাল লাইফে খুব একটা ম্যাটার করে না, তুমি যেভাবে খুশি ইউজ করো, কিন্তু এক্সামে এগুলো মেনটেন করা লাগবে স্ট্রিক্টলি। বোঝা গেছে? তাহলে টুটা অলওয়েজ নেগেটিভ ক্ষেত্রে, তবে সোটাকে নেগেটিভ ক্ষেত্রে ইউজ করতে পারো কখন? যদি এই সো ড্যাশ ড্যাশ দ্যাট এই স্ট্রাকচারে থাকে তখন। মনে থাকবে এই জিনিসগুলো? মানে কথাগুলো খুব সিলি, তোমার কাছে মনে হলো দূর এগুলোর এমন কি, এগুলো তো এমনিতেই জানি, কিন্তু যখন এগুলো অ্যাডমিশন কোয়েশ্চেন আকারে দেয় না, তখন এই ছোট জিনিসগুলোই না অনেক বড় আকার ধারণ করে যে এটা কী আসছে। তো যাই হোক, আমরা যখন এগুলো প্র্যাকটিস করবো তখন বিষয়গুলো আরও বেশি হচ্ছে রিলেট করতে পারবা। তাহলে সো আর টু এর ভিতরে ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, তাহলে এটা মুছে ফেললাম। তাহলে ভেরি, সো, টু, এই তিনটা বুঝছো সবাই? বাকি যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে মিনিং দেখি আমরা সলভ করি। দেখো এখানে কি লেখা আছে? হাইলি, যে হি ইজ হাইলি রেসপেক্টেড ইন হিজ ফিল্ড, যে সে খুবই রেসপেক্টেড। তারপরে কি আছে? এক্সট্রিমলি, যে দ্য টাস্ক ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। তারপরে অফুলি, এই জিনিসটা না আমরা একাডেমিক ক্ষেত্রে একটু অ্যাভয়েড করার ট্রাই করবো, এগুলো আমরা স্পোকেন ইংলিশে বলি, কিন্তু একাডেমিক ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে খুব একটা মানানসই না, লেখাটা কিছুটা ইনফর্মাল হয়ে যায়। যে আই ফিল অফুলি টায়ার্ড রাইট নাও, যে তুমি টায়ার্ড, কিন্তু কীরকম? অত্যন্ত বাজেভাবে তুমি হচ্ছে টায়ার্ড, বা বলতে পারো যে খুবই টায়ার্ড আর কি। তারপরে দেখো সাচ, সাচ নিয়ে একটু ঝামেলা আছে। এখানে কি লেখা আছে? ইট ওয়াজ সাচ এ বিউটিফুল ডে। এই সাচ নিয়ে যে ঝামেলাটা সেটা হচ্ছে সো ভার্সাস সাচ। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের একটু জানা লাগবে, এগুলো আমরা এমনিতেও জানি, তারপর একটু একাডেমিকভাবে আগানো। ধরো আমরা একটা সেন্টেন্স লিখলাম যে হি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট বয়। আমরা স্পোকেনে অনেক সময় হি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট গাই বলি, তাই না? এই গাইটাই তোমাদের দেখি অনেক সময় তোমরা হচ্ছে এক্সামেও গাই লিখে বসে থাকো। তো এই গাইটাই হচ্ছে গাই, গরু, কেমন, গাভী, এগুলো হচ্ছে তুমি তোমার পার্সোনাল লাইফে বললে, এক্সামে এগুলো লেখো না। অনেকে আবার হচ্ছে চ্যাটিং করতে করতে এমন হয় এক্সামে এসেও চ্যাটিং শুরু করে, ফ্রেন্ড বানান লেখে FRND ফ্রেন্ড। হ্যাঁ, সাবধান, এইসব চ্যাটিং এগুলো হচ্ছে এক্সামে করা যাবে না। আচ্ছা, হি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট বয়, এটার মানে কি? যে সে খুবই একটা ব্রিলিয়ান্ট একটা ছেলে। এখানে সাচটা কি মিনিং দিচ্ছে? খুব টাইপের মিনিং দিচ্ছে। তারপরে ধরো হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারতাম যে দ্য বয় ইজ সো ব্রিলিয়ান্ট। একই রকমই মিনিং হয়। এবার ধরো তোমাদের পরীক্ষায় আসলো এইরকম যে দে আর ড্যাশ ব্রিলিয়ান্ট বয়েস। এইখানে ধরো অপশন দুইটা, সো আর সাচ। তাহলে আমরা কি দিব বলো তো? এইখানে আমরা দিব হচ্ছে সাচ। এবার অ্যাডমিশন টেস্টের বিভিন্ন বইতে কি লেখা? বইতে হচ্ছে এইভাবে লেখা, অ্যাডজেক্টিভের আগে সো হয়, তবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সাচ হবে, এবং আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে সাচ হবে। এইভাবে ধরো বলা, এইভাবে বলার দরকার আছে, এমনিতেই তো পারা যায়, তাই না? তারপরে ধরো অনেক স্টুডেন্ট এগুলো পারে না, সে না হয় এগুলো অ্যান্সার করলো, সবই ঠিকঠাক আছে, কিন্তু তোমার পরীক্ষায় আসলো যে সাচটা কোন পার্টস অফ স্পিচ। তুমি বললা আমার সাথেই শুধু এরকম হয়, আমি পড়ে যাই কি আর পরীক্ষায় আসি কি? বলো বলো তো ভাইয়ারা, এমনিতেই তোমরা পারবা। এটা কি হবে সাচটা? এই যে ভুল করলা, এটা অ্যাডভার্ব হবে না, আর বাকি আছে কি অ্যাডজেক্টিভ, এটাই তো বলবা, তাই না? আচ্ছা যাক, ধীরে ধীরে আগাই আমরা একটু। দেখো ব্রিলিয়ান্টটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভকে কে মডিফাই করলো? সো। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এইবার দেখো, বয় ছিল নাউন, ব্রিলিয়ান্ট ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু ব্রিলিয়ান্ট বয় একসাথে ইউজ হচ্ছে না এখন। একের বেশি ওয়ার্ড হলে তখন আমরা এটাকে কি বলি? ফ্রেজ বলি। এখন এটা কি ফ্রেজ হিসেবে কাজ করে? হ্যাঁ, নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। তো নাউন ফ্রেজকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা তো একই জিনিস। তাহলে এই সাচকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? এখানেও সেম, এই ব্রিলিয়ান্ট বয় পুরোটা কি একটা নাউন ফ্রেজ, সাচকে মডিফাই করে, তাই সাচকে আমরা কি বলবো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? মানে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডভার্ব,
এই ইন্টেন্সিটি বোঝায় যারা যারা, তার মধ্যে সাচ হচ্ছে অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কখনোই অ্যাডভার্ব না, মনে থাকবে। আর সোটা কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব হিসেবে। বোঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার এতটুকু? সো আর সাচের ডিফারেন্স বুঝছো? তাহলে এইটার উপর বেস করে আমি তোমাদের ছোট্ট একটা কোয়েশ্চেন দিই। এটা তোমাদের কানেক্টরসেও আসতে পারে, আবার ধরো হচ্ছে মডিফায়ারেও আসতে পারে, দুই জায়গাতেই আসতে পারে। না, সলভ করো। দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ কোল্ড ড্যাশ উই স্টপড প্লেয়িং, এগুলো এমনিতেই পারা যায়, আসলে কোনো রুলও লাগে না। ইট ওয়াজ ড্যাশ এ কোল্ড ওয়েদার ড্যাশ উই স্টপড প্লেয়িং। অনেকেই বলো না যে ভাইয়া শুনতে ভাল লাগে দিয়ে দিয়েই হয়ে যায়। এইটা হচ্ছে বলতে পারো একটা ভাষা শেখার সর্বোচ্চ স্তর। মানে ছোটবেলায় তোমাদেরকে আইয়ের পরে কি হবে, গো হবে, হি এর পরে গোজ হবে, এগুলো শিখাইস। তারপরে তুমি এক্সামে কি করছো, আই গোজ দিয়ে এসে বাসায় এসে কান্নাকাটি করছো, আমি আইয়ের পরে গোজ দিছি, আমার জীবন বৃথা হয়ে গেল, হ্যান ত্যান কান্নাকাটি করে একেবারে শেষ। কিন্তু এখন কি এই ভুল করবা তোমরা? কারণ ভুল করলেও আসলে সেটা ভুল করে, কিন্তু জেনে শুনে কি এই ভুল হয়? এই ভুল আর হয় না। এখন তোমাদের শুনতেই ভালো লাগে, এটা আই গোজ শুনতেই অদ্ভুত লাগে, তাই না? শুনতে ভালো লাগা আর ভালো না লাগা বিষয়টা ডিপেন্ড করে তুমি কোনটাতে অভ্যস্ত। তুমি যেটাতে অভ্যস্ত দেখে দেখে সেটাই হচ্ছে তোমার শুনতে ভালো লাগে। তো এই শুনতে ভালো লাগাটা বলতে পারো যে গ্রামার শেখার, একটা ভাষা শেখার সর্বোচ্চ স্তর। তুমি যদি হচ্ছে শুনতে ভালো লাগে এটা দিয়ে সলভ করতে পারো, এটা বেস্ট। তারপরও যদি খুব সমস্যা হয় তখন আমরা গ্রামারের হেল্পটা নিব। এটা কানেক্টরস প্লাস মডিফায়ার দুইটাতেই আসতে পারে, একই একই রকমই। দ্য ওয়েদার ওয়াজ কি হবে? হ্যাঁ, দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট উই স্টপড প্লেইং। এখন যদি হচ্ছে দ্যাটের টুকু না থাকতো, এখানেই যদি সেন্টেন্স শেষ হয়ে যেত, তাহলে আমরা কি বলতাম? দ্য ওয়েদার ওয়াজ টু কোল্ড। আর তারপরে কি হয়েছে? ইট ওয়াজ, হ্যাঁ, সাচ এ কোল্ড ওয়েদার দ্যাট উই স্টপড প্লেইং। এই যে দেখো সেম একই রকম। সাচ হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য এসে নাউন ফ্রেজটাকে মডিফাই করে, সো হচ্ছে অ্যাডভার্বের জন্য সে কি করে? এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে। বুঝছো সবাই? হ্যাঁ, তুমি যেভাবে সলভ করতে পারো। পরীক্ষার হলে তুমি কিভাবে সলভ করছো এটা কেউ দেখবে না, কারণ আমি আমার সারা জীবন পার করছি, যেটা শুনতে ভালো লাগে দিয়ে দিছি, হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ইদানিং অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলা একটু কেমন যেন হয়ে গেছে। শুনতে ভালো লাগা দিয়ে তুমি এক্সাম ভালো দিবা, কিন্তু ভালো মতো চান্স পাওয়ার মতো এক্সাম হয় না আর কি। এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা লাগে। আর আমাদের জন্য ভালো হয়েছে, আমরা বেশি ইনকাম করি এগুলো পড়ে। এত কিছু পড়াতাম না, আগের যত ব্যাচ ছিল আমার পুরান, এত কিছু পড়াতাম না, এখন পড়ানো লাগে। অনেক আননেসেসারি জিনিসও পড়ানো লাগে, আমি জানি এগুলো খুব আননেসেসারি, তারপর পড়ানো লাগতেছে। তাহলে সো আর সাচের ডিফারেন্সটা বুঝছো? এরপরে দেখো অ্যাবসোলুটলি, এগুলো তো এমনিতেই তোমরা ইউজ করো, এগুলো কোনো গ্রামারের ব্যাখ্যা নেই, নিয়ম অনুযায়ী তুমি ইউজ করবা। আই এম অ্যাবসোলুটলি শিওর অ্যাবাউট দিস, মানে খুব শিওর তুমি এটা বোঝাচ্ছ কমপ্লিটলি, যে শি ইজ কমপ্লিটলি রেডি ফর দ্য এক্সাম, ব্যাস হয়ে গেল। তারপরে অ্যামেজিংলি, হি স্যাং অ্যামেজিংলি ওয়েল। তারপরে হচ্ছে রিয়েলি, আই রিয়েলি লাইক ইয়োর আইডিয়া। এদের মধ্যে দেখা যায় আমাদের মডিফায়ারের যে বোর্ড কোয়েশ্চেন তা হচ্ছে ভেরি, সো, টু, এগুলো দিয়েই হয়ে যায়, আর কিছু লাগে না। বুঝা গেছে? আচ্ছা, তারপরে হচ্ছে মডারেটর। কারণ মডারেটর কি জিনিস তোমাদেরকে শুরুতেই বলে নিয়েছিলাম, যে এটা খুব এক্সট্রিমলিও বোঝাবে না, আবার অল্প একটুও বোঝাবে না, একদম ব্যালেন্সড। এটাকে আমরা কি নাম দিলাম? মডারেটর। এখানে কি আছে দেখো, কোয়াইট। এই কোয়াইটের সাথে এই কোয়াইটকে অনেকে একটু মিলাই ফেলো, কিউ ইউ আই ই টি, কোয়াইট, তাই না? এটা কি? এটা হচ্ছে চুপচাপ, তাই না? এটার সাথে ওইটা আবার মিলাই ফেলো না। ইটস কোয়াইট কোল্ড আউটসাইড, এটা দিয়ে বোঝাচ্ছে না ইটস ভেরি, মানে ইটস টু কোল্ডও বোঝাচ্ছে না, আবার যে অল্প ঠান্ডা তাও বোঝাচ্ছে না, মানে মোটামুটি ভালোই ঠান্ডা আর কি। এটা গেল। তারপরে দেখো প্রিটি। এই প্রিটি মানে কি সেই প্রিটি ইনবক্সের প্রিটি না এটা। আচ্ছা, শি ইজ প্রিটি গুড অ্যাট ড্রয়িং, এটা দিয়ে বোঝাচ্ছে খুব বেশি না আবার কমও না, একদম ব্যালেন্সড। তারপরে দেখো ফেয়ারলি, যে দ্য টেস্ট ওয়াজ ফেয়ারলি ইজি, যে খুব ইজি না আবার খুব হচ্ছে মোটামুটি বলতে পারি আর কি।
এনাফ, এনাফ নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে এইখানে দেখো সেন্টেন্সটা, দ্যাটস এনাফ ফুড ফর নাও। এইখানে এনাফটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না, ফুডকে মডিফাই করছে। আচ্ছা, এখন এনাফটা দিয়ে যদি আমরা সেন্টেন্স লিখতে চাই বলো তো কি হবে? হি ইজ এনাফ গুড নাকি হি ইজ গুড এনাফ? হি ইজ গুড এনাফ। আচ্ছা, আমরা লিখি আবার আই হ্যাভ এনাফ মানি নাকি আই হ্যাভ মানি এনাফ? হ্যাঁ, যে আই হ্যাভ এনাফ মানি। বিভিন্ন বইতে যা লেখা সেটা আগে একটু বলি, যে এটা তো অ্যাডজেক্টিভ তাই না? অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, আর এটা নাউন না, নাউনের আগে এনাফ হয়, শেষ, এতটুকুই লেখা। তো এক ব্যাচে এরকম পড়াতে নিচ্ছিলাম, করোনার আগের ব্যাচ, তো করোনার আগের ব্যাচে এরকম পড়াতে নিচ্ছিলাম যে এরকম নিয়ম বিভিন্ন বইতে লেখা, এখন বলো তো ভাইয়া এটা কোন পার্টস অফ স্পিচ হবে? যখন এটা বলছি এক স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া হ্যাঁ এত কিছু তো পরীক্ষাতে আসে না, এগুলো তো কখনো আসে নাই, কেন আমাদের তাড়াতাড়ি সিলেবাস শেষ করা লাগবে। বললাম আচ্ছা ঠিক আছে, পড়ালাম না। ঠিক ওদের ব্যাচেই হচ্ছে আসছে এটা মেডিকেলের কোয়েশ্চেন, তুমি দেখো এই টাইপের একটা কোয়েশ্চেন আসছে, হয়তো বা এই সেন্টেন্স না এই টাইপের একটা কোয়েশ্চেন আসছে, এবং বলছে এটা কোন পার্টস অফ স্পিচ, এবং এই গাধায় এই কোয়েশ্চেনটা হচ্ছে পারে না। হ্যাঁ, এরা এসে তারপরে বলে যে হ্যাঁ অ্যাডমিশন টেস্ট ভাগ্যের বিষয়, হ্যাঁ আমার ভাগ্যেই নাই, মানে দুনিয়ার সব খারাপ ভাগ্য হচ্ছে ওর কপালে লেখা, আর কারো কপালে লেখা নেই, এরকম একটা অবস্থা। মানে এক্সামের কোয়েশ্চেনটা করছে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রিপারেশন নিল হচ্ছে ও, এক্সাম খারাপ দিল ও, দোষটা কার হয়ে গেল? ভাগ্যের। এটা কোনো কথা? আচ্ছা যাক, এইটার জন্য বিরাট রকেট সায়েন্স জানা লাগে না, তোমরা এমনিতেই জানো। বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ হবে? খুবই কমন সেন্সের বিষয়। গুডকে মডিফাই করছে, গুড তো অ্যাডজেক্টিভ, তাহলে ও কি হবে? অ্যাডভার্ব। এই এনাফটা কি হবে? অ্যাডজেক্টিভ, সে নাউনকে মডিফাই করে। খুব আমারই কিচ্ছু না, এইসব জিনিসই মানুষ পারে না। পারবা না এগুলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো মুছে ফেললাম। এরপরে দেখো দিস আর দ্যাট, এইটা একটু অন্যরকম। আমরা দিস আর দ্যাটকে কিভাবে দেখে অভ্যস্ত? একটা হচ্ছে যে দিস বা দ্যাট বলতে পারো, ইচ্ছা তোমার। ইজ মাই বুক লিখলা, আবার ধরো লিখলা যে দিস বা দ্যাট বুক ইজ মাইন। আবার ধরো লিখলাম I am not that tired. এইখানে দিস দ্যাটটা কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়ারা? প্রোনাউন। এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। সাবজেক্ট হিসেবে কাজ করার এবিলিটি কার কার আছে? নাউন আর প্রোনাউনের। এটা তো আর নাউন না, এটা কি? প্রোনাউন। এটাকে আমরা কি প্রোনাউন বলি বলো তো? মডিফায়ারে পড়ছি কিন্তু। হ্যাঁ না, ডেমনস্ট্রেটিভ। এটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি না, দিস আর দ্যাট। একটু মডিফায়ারের ক্লাসটা একটু খাতা উল্টায় পাল্টায় দেখবা বাসায় যে। তারপরে হচ্ছে বুক। বুকটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে যেহেতু দিস আর দ্যাট হচ্ছে নাউনের আগে বসছে, তাহলে এই দিস আর দ্যাটকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, কিন্তু এখন সে কি? ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার, যেটা আসলে অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে। আমরা ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার পড়ছিলাম না মডিফায়ারে, ওইটার সাথে একটু মিলিয়ে নিবা। মানে মডিফায়ার হচ্ছে এমন একটা টপিক যেটা সবগুলো টপিকের সাথে হচ্ছে কানেক্টেড, তো বারবার খালি আমাদের ওইটার রেফারেন্স টানা লাগে, এই জন্য মডিফায়ারের ক্লাসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এইবার দেখো আই অ্যাম নট দ্যাট টায়ার্ড। আচ্ছা আমরা একটু এটাকে একটু প্রোনাউন লিখে নিই, এটা প্রোনাউন আর এটা কি? অ্যাডজেক্টিভ। আই অ্যাম নট দ্যাট টায়ার্ড। এই যে টায়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না? তাহলে ওই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলো না, যে আমি অতটা টায়ার্ড না, তাহলে সে টায়ার্ডকে মডিফাই যেহেতু করছে, তাহলে সে কোন পার্টস অফ স্পিচ? এইটা হয়ে গেল কি? অ্যাডভার্ব। ক্লিয়ার বিষয়টা? এই ধরনের কোয়েশ্চেন আসলে পারবা না। এটা কি তুমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবা? না। এটাকে ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার বলবা? তাও না। এটা অ্যাডজেক্টিভও না, এটা কি হবে? অ্যাডভার্ব। আচ্ছা, এটার লেভেলটা কি ইন্টেন্সিফায়ারের মোটামুটি টাইপের আর কি, খুব বেশিও না আবার অল্পও না, এগুলোকে আমরা মডারেটর বলি। তাহলে এই যে
তাহলে এই যে দ্যাটের তো আমরা এক্সাম্পল দেখলাম যে ইটস নট দ্যাট হার্ড টু ডু, যে অতটা আসলে কঠিন না এটা করা। তারপরে দিস দিয়েও একটা এক্সাম্পল আছে যে হি হ্যাজ নেভার বিন দিস লেট বিফোর, যে এতটা লেট সে আগে কখনো করে নাই। লেটটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? অ্যাডজেক্টিভ। তাহলে এই দিসটা কি করছে, যেহেতু ওকে মডিফাই করছে, তাহলে এই দিসকে আমরা কোন পার্টস অফ স্পিচ ধরবো? অ্যাডভার্ব। বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি আছে? র্যাদার, যে হি ইজ র্যাদার শাই ইন পাবলিক, সে হচ্ছে জনসমক্ষে কি মোটামুটিভাবে হচ্ছে একটু লাজুক স্বভাবের আর কি। এগুলো বাংলা করাটা একটু কঠিন, ইংলিশ দিয়েই হচ্ছে বোঝার ট্রাই করো, তাহলে বেশি ভালো হয়। এখন দুইটা হচ্ছে ইন্টেন্সিটি রিলেটেড ওয়ার্ড আমরা দেখব, যেগুলো আসলে কোথাও এখানে লিখি নাই। এটা তোমাদের বোর্ড এক্সামে আসছিল মডিফায়ারে, মানে এক্সামে কিভাবে লেখা উচিত, কারণ সেটা হচ্ছে সেটার বিভিন্ন মানে এক্সাম কিভাবে দেওয়া উচিত সেটার বিভিন্ন টেকনিক, যেগুলো ফলো করলে জীবনও হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা না। তারপর বইতে লিখছে ওগুলা যে ইয়োর অ্যান্সার শুড বি ড্যাশ শর্ট অ্যান্ড স্পেসিফিক। এইখানে বলছে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করতে মডিফায়ারে, এটা বোর্ড এক্সামে আসছিল। হুবহু এরকম সেন্টেন্স না, আমি কাছাকাছি একটা সেন্টেন্স লিখলাম যে ইউর অ্যান্সার শুড বি ড্যাশ শর্ট অ্যান্ড স্পেসিফিক। এখন তুমি যদি দাও যে ইউর অ্যান্সার শুড বি ভেরি শর্ট অ্যান্ড স্পেসিফিক, ভেরি শর্ট কি লেখাটা কি ঠিক এক্সামে? ঠিক না, তাহলে তুমি কি দিবা? কোয়াইট শর্ট দিতে পারো। হ্যাঁ, শর্ট এনাফ হয়। এনাফ শর্ট কি হয় না, কারণ শর্ট কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বা আরেকটা কাজ করতে পারো, বিভিন্ন বইতে এরকম এক্সাম্পল দেয়া, সেটা হচ্ছে তোমার রিলেটিভলি, রিলেটিভলি বা হচ্ছে কম্পারেটিভলি, এটা একটু লিখে নিতে পারো আলাদাভাবে, যে তুলনামূলকভাবে ভালো বোঝায়। বোঝা গেছে? এখানে হচ্ছে স্পেসিফিকভাবে মাত্রা না, ধরো আমরা তুলনা করি আর কি, তুলনা করে হচ্ছে তারপরে একটু বেটার বলি, মানে কম্পারেটিভ টাইপের, যে দ্য ইয়োর অ্যান্সার শুড বি রিলেটিভলি বা কম্পারেটিভলি শর্ট অ্যান্ড স্পেসিফিক। বোঝা গেছে? এটা দিলে বিভিন্ন টেস্ট পেপারে এই টাইপের হচ্ছে অ্যান্সার দিছে, তুমি এগুলোও লিখতে পারো। চাইলে একটু আগে যে আমরা কোয়াইট দিলাম না, চাইলে কোয়াইটও দিতে পারো, ইচ্ছা তোমার। তাহলে এই দুইটা ওয়ার্ড মনে থাকবে, রিলেটিভলি আর কম্পারেটিভলি। আমাদের যদি হচ্ছে বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে আমরা চাইলে এগুলো দিতে পারি। একটা জিনিস খেয়াল করছো, আমাদের বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, কিন্তু তুমি যখন এক্সাম দিবা তোমার কিন্তু সবই ইউজ করা লাগবে, তাই না? বা সবই কিন্তু ইউজ করো কম বেশি। আমার মনে হয় না সব ইউজ করাও লাগে, ভেরি সো আর টু দিলেই হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এরকম হতে পারে, বোর্ডের ভুল হতে পারে। বোর্ড হচ্ছে বলতে পারে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, কিন্তু দেখা গেছে তোমার এইখান বা এইখান থেকে নেওয়া লাগতেছে। তো যদি নেওয়া লাগে নিবা। বোঝা গেছে? আমাদের বোর্ড ভুল করলে কোনো সমস্যা নাই, তুমি আমি ভুল করলে অনেক সমস্যা। আর যদি স্পেসিফিকভাবে বলে যে ইউজ এ মডারেটর, ইউজ এ মিটিগেটর, এর মানে হচ্ছে বোর্ডের এই কোয়েশ্চেনটা যে করছে তার ইংলিশ সম্বন্ধে নলেজ অত্যন্ত ভালো, তখন তুমি ওইভাবে মেনটেন করে দিবা। আর যদি বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, যদি দেখো যে এইখান থেকে নিলে সেন্টেন্স মিলে, তা না হলে মিলে না, ধূপধাপ নিয়ে ওইখানে বসায় দিবা। বোঝা গেছে? মোট কথা কোনো গ্যাপ খালি রাখা যাবে না, সেন্টেন্সের সাথে ম্যাচ করে যা হয় ওইটাই দিয়ে দিবা, তাতে ভুল হোক আর কারেক্ট হোক। আচ্ছা যাক, তাহলে এটা মুছে ফেললাম। তাহলে এই যে বললো যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তুমি কম্পারেটিভলি রিলেটিভলি দিলা, এটা কি হইলো আসলে পুরোপুরি? এটা পুরোপুরি অথেন্টিক হইলো না, পুরোপুরি কারেক্ট হইলো না, তাও দিবা। তাহলে এই দুইটা পার্টে কারো কোনো সমস্যা আছে থাকলে বলো। আচ্ছা, এবার আমরা এই পার্টে চলে আসি, মিটিগেটর। সেটা হচ্ছে অল্প বাড়াবে, খুব বেশি না। কি কি আছে দেখো, স্লাইটলি, যে আই ফিল স্লাইটলি বেটার নাও, যে আমি এখন কিছুটা ভালো, অল্প, খুব বেশি মাত্রা বোঝাবে না। অলমোস্ট, উই আর অলমোস্ট দেয়ার, আমরা প্রায় সেখানে গেছি, আর অল্প একটু বাকি। এ লিটল, শি ওয়াজ এ লিটল আপসেট, মানে কিছুটা, অল্প। তারপরে হচ্ছে এ বিট, ওই এ লিটলের মতোই মিনিং আসে। আই অ্যাম এ বিট কনফিউজড, আমি কিছুটা কনফিউজড। সামহোয়াট, এটা তুমি চাইলে ইউজ করতে পারো তোমার কনভারসেশনে, খুব ভালো হবে, খুব সুন্দর একটা ওয়ার্ড।
দ্য রুম ইজ সামহট ডার্ক মানে কি রুমটা কিছুটা ডার্ক। আর কাইন্ড অফ এটা তোমরা প্রচুর ইউজ করো তাই না? কাইন্ড অফ কি আর কাইন্ড অফ বলো, তোমরা কি বলো? কাইন্ডা। আরে বাপরে, কাইন্ডা বললে মনে হয় যে আরে সেই স্মার্ট, তাই না? আচ্ছা, যদি স্মার্ট হতে চাও তাহলে কাইন্ড অফ বলবা না। কারণ কাইন্ড অফ কারা বলবা? কাইন্ড অফ বলবা হচ্ছে আমরা গ্রামের চাচাতো ভাইরা হচ্ছে কাইন্ড অফ বলবো। আর যারা স্মার্ট তারা কি বলবা? কাইন্ডা। আচ্ছা, তো আই এম কাইন্ড অফ টায়ার্ড টুডে মানে কি আমি কিছুটা হচ্ছে টায়ার্ড আজকে। আর যদি স্মার্ট হতে চাও তাহলে কি বলবা? আই এম কাইন্ড অফ টায়ার্ড টুডে, তাই না? তখন আরে বাবা সে স্মার্ট। আচ্ছা, বুঝছো সবগুলা? ম্যাক্সিমামই হচ্ছে মিনিং দেখে ইউজ করতে হয়, এটার কোনো গ্রামারের রুল নাই। অল্প কিছু দুই একটা আমরা দেখলাম যেগুলো একটু গ্রামারকে মেনটেন করে আমাদের একাডেমিক ক্ষেত্রে হচ্ছে একটু মেনটেন করা লাগে। তুমি তোমার পার্সোনাল লাইফে এগুলো রুল ভায়োলেট করলেও কোনো সমস্যা নাই। এই কথাটাই না আমরা হচ্ছে বলতে ব্যর্থ হই। আমরা বিভিন্ন বইতে একদম স্ট্রিক্টলি বলে দিই এটাই করতে হবে এটাই করতে হবে, তুমি প্র্যাকটিক্যাল লাইফে যেয়ে দেখো এগুলো মানে না, তখন গ্রামারের প্রতি তোমার একটা ভুল ধারণা জন্মায়। তো বিষয়টা হচ্ছে তুমি তোমার পার্সোনাল লাইফে ইনফরমালি এসব রুল ভাঙতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এক্সামে আমরা একটু যে কয়টা রুল দেখলাম একটু মেনটেন করব। আর ম্যাক্সিমামই হচ্ছে মিনিং দেখে তুমি জাস্ট ইউজ করবা। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমাদের মডিফায়ার শেষ। হ্যাঁ বলেন।